Okay, so now our topic is sonnet number 73. That is, that time of year thou mayst in me behold. Okay, written by William Shakespeare. Okay, so this particular sonnet is sonnet number 73. Okay, এবার আমরা এটা নিয়ে একটু আলোচনা করি যে how many sonnets did Shakespeare write, right? So, in reality, Shakespeare composed total number of 154 sonnets. এবার এই 154 sonnets, as we know that যে সমস্ত লাভ পোয়েমস এই সময় লেখা হচ্ছিল সেগুলো মানে এই সময় ইন দ্য সেন্স এলিজাবেথান পিরিয়ডে যে সমস্ত পোয়েমস লেখা হচ্ছিল মোর স্পেসিফিক্যালি লাভ পোয়েমস সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই অ্যাড্রেস করা হতো পোয়েটের ফ্রেন্ড অর বিলাভেডকে। ওকে, সো দে ওয়্যার মোর স্পেসিফিক্যালি ওয়্যার মোস্টলি দ্য পোয়েমস অফ অ্যাড্রেস। তাহলে এই যে টোটাল নাম্বার অফ 154 সনেটস উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন, দে ওয়্যার অলসো ডেডিকেটেড টু সামওয়ান। ওকে, সো দ্য ফার্স্ট, তাহলে এই যে ফার্স্ট 1 to 126 sonnets, they were addressed to or dedicated to the fair youth, মানে পোয়েটের মেল ফ্রেন্ডকে এখানে অ্যাড্রেস করা হয়েছে। ওকে, the second collection, that is from 127 to 152 sonnets, they were addressed to the dark lady. Okay, and the last two sonnets, sonnet number 153 and 154, they were addressed to the goddess of love, that is Cupid. As we know, the blind goddess of love, Cupid. As we know that love is blind, so here Cupid ke ekhane address kora hoyeche the last two sonnets. Okay, এবং এখানে থিম হিসেবে আমরা যেটা দেখছি যে এই পার্টিকুলারলি এই সনেটটার ক্ষেত্রে থিম যেটা সেটা হচ্ছে যে থিম অফ লাভ, এবং ওয়ান লাইনার হিসেবে আমরা যদি বলতে চাই তাহলে এখানে দেখানো হচ্ছে দ্য রিজাইলিয়েন্স অফ লাভ over the transience of life, that is the permanence and profundity of love, প্রেমের যে গভীরতা তার সামনে মানুষের জীবনের যে ট্রানজিয়েন্স, দ্য টেম্পোরারি এসেন্স, আমাদের জীবনটা যে ক্ষণস্থায়ী সেইটার যে কন্ট্রাস্ট, সেই কন্ট্রাস্টের সামনে দাঁড়িয়ে ভালোবাসার অনুভূতিটা আরো অনেক বেশি গভীর হয়ে যায়। ওকে, এবং এই ভাবটাকে রেফার করার জন্য আমরা যেমন নিজেদেরকে সুন্দর দেখাবার জন্য বিভিন্ন সময় বিভিন্ন রকমের অলংকার ব্যবহার করে থাকি, ঠিক একইভাবে দ্য পোয়েটস অফ ইংলিশ লিটারেচার তারাও তাদের লেখনীটাকে আরো সুন্দরভাবে আমাদের সামনে রিপ্রেজেন্ট করবার জন্য কিছু অলংকার ব্যবহার করে থাকেন, এবং সেই অলংকারগুলোকে এখানে বলা হয় ফিগারস অফ স্পিচ। ওকে, এই সনেটটাতে আমরা ডমিনেন্ট ফিগার অফ স্পিচ সবচেয়ে বেশি যেটা ব্যবহার করা হয়েছে সেটাকে বলতে পারি মেটাফর ফিগার অফ স্পিচটাকে এখানে অনেক বেশি করে ব্যবহার করা হয়েছে। হোয়াট ইজ আ মেটাফর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ যখন দুটো ডিসিমিলার থিংস এর মধ্যে একটা ইমপ্লিসিট কম্প্যারিজন করা হয়, অর্থাৎ চাঁদের সাথে কারোর মুখের তুলনা করা হচ্ছে। চাঁদ একটা ডিফারেন্ট অবজেক্ট, কারোর ফেস দ্যাট ইজ আ ডিফারেন্ট অবজেক্ট, সেখানে লাইক আর অ্যাজ অর্থাৎ সরাসরি ডাইরেক্ট কোনো কম্প্যারিজন করা হচ্ছে না, ইনডিরেক্ট কম্প্যারিজন যখন করা হচ্ছে তখন সেটাকে মেটাফর বলা হচ্ছে। আর একটা পোয়েটিক ডিভাইস এই সনেটটাতে ব্যবহার করা হয়েছে যেটাকে বলা হচ্ছে এনজাম্পমেন্ট। হোয়াট ইজ অ্যান এনজাম্পমেন্ট? এনজাম্পমেন্ট ইজ আ পোয়েটিক ডিভাইস যখন কোনো একটা লাইন, সেই লাইনটার শেষে কোনো পাংচুয়েশন ব্যবহার না করে the poet intentionally goes into the next line without giving you any punctuation mark. কেন? In order to
রেফার টু দ্য কন্টিনিউইটি অফ এক্সপ্রেশন, অর্থাৎ যে ভাবটা আমার প্রথম লাইনে রয়েছে সেটাকে আমি কোনোভাবে স্তম্ভিত না করে, থামিয়ে না দিয়ে দ্বিতীয় লাইনেও আমি সেই একই এক্সপ্রেশনের সাথে কন্টিনিউয়েশন করলাম। এটা বোঝানোর জন্য যে আমার এক্সপ্রেশনের ফ্লোটাকে আমি থামাতে চাই না, ইন অর্ডার টু এমফাসাইজ দ্য ডেপথ অফ ইমোশন, আমার আবেগের যে গভীরতা, ভাবের যে গভীরতা, সেটাকে বোঝানোর জন্য পোয়েটস they used to use this particular poetic device specifically in love poems. এবং আমরা জানি কি সনেট একটা অফকোর্স ইজ আ লিরিক্যাল পোয়েম, একটা গীতি কবিতা 14 লাইনের, যে ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তার থিমটা লাভ থিম হয়ে থাকে। ইয়েস, অফকোর্স রিলিজিয়ানও এটা ডমিনেন্ট থিম, কিন্তু দ্য প্রেজেন্ট পোয়েম ডিলস উইথ দিস থিম অফ লাভ। কাকে উদ্দেশ্য করে? না, এই ফেয়ার ইউথকে উদ্দেশ্য করে এখানে লেখা হয়েছে। ওকে, সো লেট আস স্টার্ট উইথ দ্য টেক্সট। আমি এটা আশা করছি যে তোমাদের সকলের কাছে টেক্সট রয়েছে, বা তোমরা যখন এই ক্লাসটা শুনবে তখন টেক্সটটা সাথে রেখেই শুনবে। সো লেট আস ডিল উইথ ইট। ওকে, সো to start with, that time of year thou mayest in me behold. হ্যাঁ, সেই সময়, তো পার্টিকুলারলি কোনো একটা সময়কে বোঝানো হচ্ছে। এবং দেখো, দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং টু নোট ওভার হিয়ার ইজ দ্যাট যে এই সনেটের যে টাইটেলটা, সেই টাইটেলটাই কিন্তু এখানে ফার্স্ট লাইনটাকে রেফার করছে। এটাই হচ্ছে মানে টাইটেলটাও যা, ফার্স্ট লাইনটাও সেই একই। As we have said that the poet here is referring to the continuity of effect, কোনো পাংচুয়েশন ব্যবহার না করেই কিন্তু প্রথম লাইনটা ইউজ করা হয়েছে অ্যাকর্ডিং টু দ্য টাইটেল। ওকে, সো এখানে কোনো একটা সময়ের কথা বলা হচ্ছে। তাহলে হোয়াট ইজ মোস্ট ইম্পর্টেন্ট ইন দিস পার্টিকুলার পোয়েম ইজ is time, সময়। টাইম ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওভার হিয়ার। এখানে কোনো একটা কোন সময়ের কথা বলা হচ্ছে, যে সময়টাতে দাও মেস্ট, দাও রেফার্স টু ইউ, you mayest in me behold, behold মানে see, okay, see or observe, observe, okay, observe। তাহলে you are looking at me, you are not looking at me, you are observing me at particular point of time, সেই সময়টাতে তুমি আমাকে অবজার্ভ করেছিলে। when yellow leaves or none or few do hang, তাহলে কোন সময়টাকে বোঝানো হচ্ছে? this is referring to a time, yellow leaves here is referring to the old age. As we have said that the dominant figure of speech as here has been used is metaphor. এখানে ইয়েলো লিভটা আসলে ওল্ড এজকে রেফার করছে। এখানে লাইক অর অ্যাজ এই ধরনের কোনো লিঙ্কার বা কম্প্যারেটিভ ওয়ার্ড এখানে ইউজ করা নেই। ওকে, তাহলে এখানে ইয়েলো লিভ ইজ রেপ্রেজেন্টিং ওল্ড এজ। এবং তাহলে কোন সময়কে রেফার করছে? আমরা সিজনে যদি দেখি, তাহলে নেচারে যদি সিজন দেখি, তাহলে এটা হচ্ছে অটম। ওকে, হেমন্তকাল, বা আমাদের এখানে শরৎ, সেটা ওয়েস্টার্ন কান্ট্রিতে অটম রেফার্স টু দ্য টাইম যখন কিনা একটা গাছের পাতা হলুদ হয়ে আসে, অর্থাৎ ধীরে ধীরে সেটা নিষ্প্রাণ হয়ে আসছে। ফ্রম লাইফ টুয়ার্ডস লাইফলেসনেস, ফ্রম ভার্ব ভাইটালিটি টুয়ার্ডস দ্য ভার্জ অফ লাইফ, জীবনের প্রান্তে এসে দাঁড়িয়েছে। সেই সময় যদি তুমি আমাকে দেখে থাকো, সেই সময়ের কথা বলছে। যখন কিনা when yellow leaves or none or few do hang, যখন কিনা yellow leaves হয় পাতা হলুদ হয়ে এসেছে, অথবা গাছে কোনো পাতাই নেই, অর্থাৎ there is no greenery, no life within me, there is no youthful verb in me, or few মানে none। যখন few এর আগে a ইউজ করা হয়, this refers to a little, কিছুটা। ফিউ মানে নান, যখন আর্টিকেল ইউজ করা হচ্ছে না ফিউ এর আগে, তখন এটা বোঝাচ্ছে যে দ্য ল্যাক অর অ্যাবসেন্স অফ সামথিং। ওকে, ডু হ্যাং, হ্যাং রেফার্স টু সামথিং দ্যাট ইজ হ্যাঙ্গিং, ঝুলন্ত অবস্থায় রয়েছে। আপন দোজ বোজ হুইচ শেক अगेंस्ट দ্য কোল্ড, গাছের পাতা সেগুলো, এই যে কোল্ড ওয়ার্ডটা, দিস ভেরি ওয়ার্ড কোল্ড, রাইট,
this very word cold here is actually referring to the lack of life or lack of youth. Okay, during the youth what happens, people used to be full of warmth. তাহলে এখানে cold refers to the opposite to warmth. কোন সময় warmth থাকে? ইউথে warmth থাকে। তাহলে দেখো, bare ruined choirs where late the sweet birds sang. bare ruined choir, ruined মানে যেটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, destroyed. choir refers to a music, orchestral music. So here at the fag end of life, জীবনের একেবারে প্রান্তে এসে, যেখানে আর সুর বাজে না, যেখানে সব সুর স্তিমিত হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, আর কোনো গান ওঠে না প্রাণের অন্তঃস্থল থেকে, there is no profundity, যেখানে সব কিছুই খুব স্লো হয়ে গেছে, স্লথ হয়ে গেছে, কোল্ড হয়ে গেছে, সেই সময় দাঁড়িয়ে where late the sweet birds sang, যেখানে অনেক দিন হয়ে গেছে মিষ্টি গান, বসন্তের মিষ্টি গান, যখন প্রেমিক চোখে আমি তোমার দিকে তাকিয়ে থাকতাম, সেই প্রেমিক চোখের দৃষ্টিও আর আমার কাছে নেই। সো দেখো, তুমি যদি ফার্স্ট 4 লাইন্স এখানে দেখো, তাহলে সেই ফার্স্ট 4 লাইন্সে মানুষের জীবন, সেই মানুষের জীবনের একটা সিজনকে বোঝানো হচ্ছে। দ্যাট ইজ আ হিউম্যান সিজন অ্যাজ ওয়েল, ইফ ইউ ক্যান রিলেট ইট টু দ্যাট। তাহলে the first 4 lines refers to the season in nature. তাহলে দেখো এখানে দুটো সিজন রয়েছে, একটা হচ্ছে হিউম্যান সিজন আর একটা হচ্ছে সিজন ইন নেচার। প্রকৃতির মধ্যেও একটা ঋতুচক্র রয়েছে, মানুষের জীবনেও ঋতুচক্র রয়েছে। এখানে মানুষের জীবনের ঋতুচক্রের শেষ পর্যায়ে প্রায় এসে পৌঁছেছি, যেখানে আমার জীবনের পাতাগুলো হলুদ হয়ে এসেছে। সেই সময় তুমি আমাকে যদি অবজার্ভ করে দেখো, তোমার মধ্যে একটাই ধারণা অনেক বেশি করে এমফেসাইজড হবে, দ্যাট ইজ মর্টালিটি, দ্যাট ইজ ট্রানজিয়েন্স, দ্যাট ইজ টেম্পোরারি এসেন্স, অর্থাৎ human is mortal. I too am very much mortal. তাহলে in the first 4 lines here is an emphasis on the season of autumn, সেই সময়টার কথা এখানে রেফার করা হয়েছে। এবং আমরা যদি আরো স্পেসিফিক্যালি বলি, তাহলে দেখো প্রথম আর সেকেন্ড লাইনের মাঝখানে কোথাও কোনো পাংচুয়েশন নেই। প্রথম লাইনটা শেষ হচ্ছে বিহোল্ড দিয়ে, বিহোল্ডের পরে কোনো কমা, সেমিকোলন, ফুল স্টপ কিছুই নেই। সেকেন্ড লাইনে এটার কন্টিনিউয়েশন হয়েছে। as we have already said that এখানে একটা poetic device use করা হয়েছে, যে poetic device কে বলা হয় enjambment, that is the continuity of the depth of emotion. okay, এবং উইলিয়াম শেক্সপিয়ারের প্রথম 17টা সনেটের মধ্যে এই ডেথ কনসিয়াসনেসটা ভীষণ রকমের পার্টিনেন্ট। ওকে, এবং দিস সনেট নাম্বার 73 ইজ নো এক্সেপশন টু দ্যাট। মানুষের মৃত্যু চেতনা, জীবনের যে মৃত্যু চেতনা, সেই মৃত্যু চেতনা কোথাও একটা কবিকে অনেক বেশি হন্ট করছে, সেই কনসিয়াসনেসটাই কিন্তু এই কবিতাটার মধ্যে দেখা গেছে। তাহলে আমরা প্রথম 4টে লাইন শেষ করলাম, যেটাকে বলা হচ্ছে দ্য ফার্স্ট কোয়ার্টারিং।